গো রূপসী, এই ভর বিকেলে একা একা কোথায় যাওয়া হচ্ছে? চুলের গজরার গন্ধ তো পুরো রাস্তা মাতাল করে দিয়েছে। একটু বসবে নাকি আমার সাথে? পুরো গ্রামটা ঘুরে নিয়ে আসি তোমাকে। পরিত্যক্ত ভাঙ্গা বাড়ির আগালে নিয়ে এলো। জাংকুকের হাতের এই শক্ত বাঁধনেতে ব্যথা কুকড়ে উঠলো। জাংকুক থেকে সেই ভাঙা দেয়ালের সাথে একদম চেপে ধরলো। তার ফর্সা রাগী মুখটা তখন তের মুখের খুব কাছে। জাংকুকের তপ্ত নিঃশ্বাস তের মুখে আছড়ে পড়ছিল। চুপ, একদম একটা কথা বলবি না তুই। কি ভাবছিস তুই নিজেকে? হ্যাঁ, রাস্তার একটা বখাটে ছেলে তোর পথ আটকে দাঁড়িয়ে তোর সাথে ফ্লার্ট করছে, আর তুই ওখানে শাড়ি পরে চুলে সাদা ফুলের গজরা গুজে তার সামনে দাঁড়িয়ে নখ খুঁড়ছিলি। লজ্জা করে না তোর? এই জাংকুকের মুখে গালাগালি শুনে চরম অপমানিত বোধ করলো। তার নিজের চোখ দিয়েও এবার টপ টপ করে জল পড়তে লাগলো। সে জাংকুকের বুকে দু হাত দিয়ে জোরে একটা ধাক্কা দিল। তে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল, জেহব ভাই, আপনার বড় মেয়ে তো একদম লক্ষ্মী। আমার তো ইচ্ছে করছে ছোট ছেলের সাথে বড় ছেলের বিয়েটা একসাথে সেরে নিই। জাংকুক এবার আর চুপ থাকতে পারলো না। সে চায়ের কাপটা টেবিলে একটু জোরে শব্দ করে নামিয়ে রাখলো। সবার নজর তার দিকে গেল। জাংকুক তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর গলায় বলল, কিছুদিন পর গ্রামের শান্ত বিকালটা তখন ধীরে ধীরে ফুরে আসছিল। জিহোপের মুদি দোকানের পেছনের মেঠো পথ ধরে হেঁটে আসছিল তে। প্রতিদিনের মতো আজকেও তার পরনে লাল পেড়ের সাদা সুতির শাড়ি, চুলে সুন্দর করে গজরা। গজরার সুবাসে প্রত্যেক জায়গাটায় মাতাল হয়ে যাচ্ছিল। ঠিক তখনই গ্রামের চেয়ারম্যানের বখাটে ছেলে বুগাম তার বাইকটা নিয়ে এসে ঠিক তের পথ আটকে দাঁড়ালো। বুগাম বাইক থেকে নেমে এক গাল বাঁকা হাসি দিয়ে তের দিকে এগিয়ে এলো। কি গো রূপসী, এই ভর বিকেলে একা একা কোথায় যাওয়া হচ্ছে? চুলের গজরার গন্ধ তো পুরো রাস্তা মাতাল করে দিয়েছে। একটু বসবে নাকি আমার সাথে? পুরো গ্রামটা ঘুরে নিয়ে আসি তোমাকে। তে ভয় আর বিরক্তিতে নিজের শাড়ির আঁচলটা শক্ত করে চেপে ধরে দুই পা পিছিয়ে গেল। সে নিচু স্বরে কিন্তু শক্ত গলায় বলল, মুখ সামলে কথা বলুন বুগাম সাহেব। রাস্তা ছাড়ুন আমার, আমি বাড়ি যাব। আপনার বাইকে চড়ার কোনো শখ নেই আমার। বুগাম আর একটু এগিয়ে এসে তের হাত ধরার চেষ্টা করে। আহা, এত রাগ কেন শোনা? চেয়ারম্যানের ছেলের সাথে একটু গল্প করলে জাত যাবে নাকি? ঠিক সেই সময় ওই রাস্তা দিয়ে নিজের খামারের কাজ শেষ করে ফিরছিল জাংকুক। প্রতিদিনের মতো আজও তার পরনে সে ধবধবে সাদা লুঙ্গি আর কালো টি শার্ট। দূর থেকে তের পথ আটকে বুগামকে দাঁড়িয়ে থাকতে দেখে জাংকুকের চোখের মনি দুটো রাগে একদম লাল হয়ে গেল। যে মানুষটার রাগ পুরো গ্রামের মানুষ বাঘের মতো ভয় পায়, তার নিজের বুকের ভেতর তখন যেন একটা আস্ত আগ্নেয়গিরি ফেটে পড়ল। জাংকুক আর এক সেকেন্ডও দাঁড়ালো না। সে হন হন করে এগিয়ে এসে কোনো কথা না বাড়িয়ে এক ঝটকায় বুগামের শার্টের কলার ধরে তাকে একটা হ্যাচকা টান দিল। আচমকা এই ধাক্কায় বুগাম ছিটকে গিয়ে নিজের বাইকের উপর পড়ল। জাংকুক দাঁত কিরমির করে বাঘের মতো গর্জন দিয়ে উঠে বলল, তোর এত বড় সাহস কি করে হয় রে বুগাম? কার সামনে দাঁড়িয়ে আছিস তুই? আর কোনোদিন যদি এই রাস্তায় তোকে দেখি, তোর ওই বাইক শুদ্ধ তোকে জ্যান্ত ভূতে ফেলবো। চলে যা এখান থেকে হারামজাদা। জাংকুকের ওই রাগে চোখের দিকে তাকিয়ে বুগামের কথা বাড়ানোর সাহস পেল না। সে দ্রুত নিজের বাইক স্টার্ট দিয়ে ওখান থেকে এক টানে পালিয়ে গেল। বুগাম চলে যেতে জাংকুক ঘুরে তাকালো তের দিকে। তার বুকের ভেতর তখন রাগের ধকপকানি চলছে। সে তের কোনো কথা শোনার আগেই তের হাতটা এক ঝটকায় শক্ত করে ধরে টানতে টানতে রাস্তার এক পাশে একটা পুরনো পরিত্যক্ত ভাঙ্গা বাড়ির আগালে নিয়ে এলো। জাংকুকের হাতের এই শক্ত বাঁধনেতে ব্যথা কুকড়ে উঠল। আহ, ছাড়ুন, কি করছেন কি আপনি? আমার হাতটা ভেঙে যাবে তো। মিস্টার জাংকুক, ছাড়ুন বলছি। জাংকুক থেকে সেই ভাঙা দেয়ালের সাথে একদম চেপে ধরলো। তার ফর্সা রাগী মুখটা তখন তের মুখের খুব কাছে। জাংকুকের তপ্ত নিঃশ্বাস তের মুখে আছড়ে পড়ছিল। তার চুলে সাদা গজরার গন্ধটা জাংকুকের রাগকে যেন আরো উস্কে দিচ্ছিল। জাংকুক চরম রাগে কাঁপতে কাঁপতে আঙ্গুল উঁচিয়ে বলল, চুপ, একদম একটা কথা বলবি না তুই। কি ভাবছিস তুই নিজেকে? হ্যাঁ, রাস্তার একটা বখাটে ছেলে তোর পথ আটকে দাঁড়িয়ে তোর সাথে ফ্লার্ট করছে, আর তুই ওখানে শাড়ি পরে চুলে সাদা ফুলের গজরা গুজে তার সামনে দাঁড়িয়ে নখ খুঁড়ছিলি। লজ্জা করে না তোর?
তের চোখ দিয়ে জল পড়ছে। সে অবাক হয়ে তাকায় আর বলে, আমি কি করেছি? ও তো নিজে এসে আমার পথ আটকেছে। আমি তো চলে যাচ্ছিলাম, আপনি আমার উপর এভাবে চিৎকার করছেন কেন? জাংকুক দেয়ালে একটা জোরে থাপ্পড় মেরে গালাগালি করে, ধুর শালি, তোরে উল্টাপাল্টা অজুহাত আমার সামনে দিবি না। তুই কি এই গ্রামের সস্তা মেয়েদের মতো? হ্যাঁ, ওই বদমাস বুগামের চরিত্র কেমন তুই জানিস না? ও তোকে ছোঁয়ার চেষ্টা করছিল আর তুই ওখানে দাঁড়িয়ে নাটক দেখছিলি। শালি, নিজের ভালো চাস তো সোজা বাড়ি যাবি। আজ থেকে এই রাস্তায় যদি তোকে আর কোনো ছেলের সাথে দাঁড়িয়ে ফালতু কথা বলতে দেখেছি, তবে এই গ্রামের আইন আমি নিজের হাতে তুলে নেব। এই জাংকুকের মুখে গালাগালি শুনে চরম অপমানিত বোধ করলো। তার নিজের চোখ দিয়েও এবার টপ টপ করে জল পড়তে লাগলো। সে জাংকুকের বুকে দুহাত দিয়ে জোরে একটা ধাক্কা দিল। তে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল, আপনি আমাকে গালাগালি দেওয়ার কে মিস্টার জাংকুক? আপনি আমার কে হন? আমার বাবা আছে, মা আছে, তারা বুঝবে। আপনার ওই মুরগির খামারের রাগ আপনি খামারে দেখাবেন, আমার ওপর নয়। আপনি একটা জঘন্য রাগী রাক্ষস। এই কথা বলেই তে নিজের শাড়ির আঁচলটা টেনে নিয়ে কাঁদতে কাঁদতে এক দৌড়ে ওখান থেকে নিজের বাড়িতে চলে গেল। জাংকুক ওখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে নিজের হাতটার দিকে তাকালো, যা দিয়ে সে তের নরম হাতটা ধরছিল। তের চোখের জল জাংকুকের বুকের ভেতর যন্ত্রণা সৃষ্টি করলো। সে নিজের শার্টটা রাগে খামচে ধরে একটা দীর্ঘ শ্বাস ফেললো। সে নিজে বুঝতে পারছিল না থেকে অন্য কোনো ছেলের সাথে দেখলে তার এত রাগ কেন হয়। এটা কি শুধুই রাগ, নাকি তের প্রতি জন্মানো অধিকারবোধ আর ভালোবাসা? অন্যদিকে তে কাঁদতে কাঁদতে এক দৌড়ে বাড়ি ফিরে সোজা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। তার বুকের ভেতরটা তখনও অপমানে আর অভিমানে ধুকপুক করছে। জাংকুক তাকে এভাবে গালাগালি করলো, একটা অচেনা মেয়েকে এভাবে মাঝ রাস্তায় টেনে নিয়ে যাওয়ার অধিকার তাকে কে দিয়েছে? তে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হাতের দিকে তাকালো। জাংকুকের শক্ত হাতের আঙ্গুলের দাগগুলো তার ফর্সা কবজিতে লাল হয়ে বসে গেছে। সে রাগ আর কষ্টে সাদা বেলি ফুলের গজরাটা মাটিতে খসে পড়লো। তে গজরাটার দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে উঠলো, আপনি একটা জঘন্য রাগী রাক্ষস মিস্টার জাংকুক। আমি কোনোদিন আপনার মুখ দেখতে চাই না। আই হেট ইউ। এদিকে ভাঙা বাড়ির দেয়ালে পিঠ থেকে জাংকুক তখনও ওভাবেই দাঁড়িয়ে আছে। মেঠো পথের বাতাস তখনও তার চুলের বেলি ফুলের সুবাস বয়ে নিয়ে আসছে, যে জাংকুকের মগজে ঘি নেশার মতো লাগছে। সে নিজের ডান হাতের তালুটার দিকে তাকালো। এই হাতটা দিয়ে সে তার নরম কবজিটা চেপে ধরছিল। জাংকুক নিজের ওপর চরম বিরক্ত হয়ে একটা দেয়ালে জোরে ঘুষি মারলো। ধুর, মেয়েটার উপর ওভাবে চিল্লালাম কেন? কিন্তু ওই বুগাম যখন ওর দিকে হাত বাড়াচ্ছিল, আমার পুরো কলিজা জ্বলে খাক হয়ে যাচ্ছিল কেন? শালি, তোকে অন্য কেউ ছুবে কেন? এটাই জীবন জাংকুক বেঁচে থাকতে কোনোদিন হতে দেবে না। সে বুঝতে পারছে এই অনুভূতি আর সাধারণ কোনো রাগ নয়। 30 বছর ধরে যে বুকে পাথর চেপে রেখেছিল, সেখানে এখন তার লাল পেরে শাড়ি আর সাদা গজরা রাজত্ব করা শুরু করেছে। পরদিন সকালে কিমবাড়িতে বিয়ের ধুমধাম আরো বেড়ে গেল। সুগা আর জিমিনের বিয়ের মাত্র 20 দিন বাকি। জিন আর আরএম সকাল সকাল কিছু মিষ্টি আর বিয়ের গয়নার ফর্দ নিয়ে কিমবাড়িতে এলেন। প্রথা অনুযায়ী বড় ছেলে হিসেবে জাংকুকেও আসতে হয়েছে, যদিও তার আসার বিন্দু মাত্র ইচ্ছে ছিল না। কিন্তু তার মুখটা একবার দেখার লোভে সে সামলাতে পারেনি নিজেকে। আজও জাংকুকের পরনে সে ধবধবে সাদা সুতির লুঙ্গি আর সাদা টি শার্ট। তবে তার চোখ দুটো আজ শান্ত, যেন কাল রাতের ঝড়ের পর সমুদ্র এখন একদম স্থির। জিহোপার আয়ু সবাইকে বসার ঘরে বসালেন। জিমিন লজ্জায় লাল হয়ে কোণে দাঁড়িয়ে আছে, আর সুগা দূর থেকে তাকে দেখে চোখ মারছে। কিন্তু জাংকুকের চোখ খুঁজছে অন্য কাউকে। তার গম্ভীর চোখ দুটো পুরো ঘর স্ক্যান করে ফেললো, কিন্তু তেল দেখা নেই। ঠিক তখনই রান্নাঘর থেকে 13 হাতের চুড়ির ঝিনঝিন শব্দ পাওয়া গেল। তে একটা হালকা নীল রঙের সুতির শাড়ি পরে ট্রেতে করে সবার জন্য চা আর নাস্তা নিয়ে বসার ঘরে এলো। আজ তার চুলে কোনো গজরা নেই, চুলগুলো সেফ একটা ক্লিপ দিয়ে আটকানো। কাল রাতের কান্নার কারণে তার টানা টানা চোখ দুটো সামান্য ফুলে আছে।
তে একে একে সবাইকে চা দিল। জিন আর আরামকে সালাম করে যখন সে জাঙ্কুকের সামনে এসে দাঁড়ালো, তখন তার হাতটা সামান্য কেঁপে উঠলো। সে মাথা নিচু করে চায়ের কাপটা জাঙ্কুকের দিকে বাড়িয়েছিল। কাপটা নেওয়ার সময় জাঙ্কুক ইচ্ছে করে নিজের আঙ্গুল দিয়ে তার আঙ্গুলে সামান্য স্পর্শ করলো। সেই তপ্ত ছোঁয়ায় তে চমকে উঠে চোখ তুলে তাকালো। জাঙ্কুকের সেই গম্ভীর নিঃশব্দ চোখ দুটো সরাসরি তার চোখের দিকে নিবদ্ধ। তের চোখে অভিমান আর রাগ স্পষ্ট। সে এক সেকেন্ডও না দাঁড়িয়ে দ্রুত পায়ে ওখান থেকে চলে যেতে চাইলো, কিন্তু জিন তাকে ডেকে বসালেন। আরে তেমা, একটু বসো তো আমাদের পাশে। জিহুদ ভাই, আপনার বড় মেয়ে তো একদম লক্ষ্মী। আমার তো ইচ্ছে করছে ছোট ছেলের সাথে বড় ছেলের বিয়েটা একসাথে সেরে নিই। জিনের এই কথা শুনে জাঙ্কুকের মুখের গম্ভীর ভাবটা নিমেষেই গায়েব হয়ে গেল। সে চায়ের কাপে চুমুক দিতে গিয়েও থমকে গেল, আর তে লজ্জায় ওখানেই জমে গেল। ভাবি, আপনার তো আমাদের চেয়ে অনেক বড় ঘরের। সোগা বাবার জন্য জিমিনকে দিতে পেরেছি, এটাই আমাদের ভাগ্য। আর জাঙ্কুক বাবা, তার পাশে আমার তেকে কি মানাবে? সে তো একদম সাধারণ গ্রামের মেয়ে। জাঙ্কুক এবার আর চুপ থাকতে পারলো না। সে চায়ের কাপটা টেবিলে একটু জোরে শব্দ করে নামিয়ে রাখলো। সবার নজর তার দিকে গেল। জাঙ্কুক তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর গলায় বলল,